নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার একটা ইম্পর্টেন্ট কবিতা, খুব একটা ইন্টারেস্টিং কবিতা, সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই কবিতাটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যারা যারা ক্লাস 11-এ উঠেছো, ঠিক আছে, তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি ক্লাসটা দেখার পর তোমাদের এই কবিতাটা নিয়ে আর কোনো কঠিনতা কিন্তু থাকবে না। ওকে, তোমাদের কিন্তু যে নতুন সিলেবাস সেটা নিয়েই কিন্তু একদম মানে নতুন সিলেবাস ওয়াইজ কিন্তু এই ক্লাসটি আমি করাচ্ছি। ওকে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আজকে ক্লাসের শুরুতেই প্রথমে তোমাদের বুঝতে হবে যে এই যে কবিতাটা যেটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা সনেট বলতে পারো। ঠিক আছে, কি ধরনের সনেট না, এটা হচ্ছে পেট্রাগন সনেট। এটা লিখেছেন কে না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি 1770 সালে 7 এপ্রিল ইংল্যান্ডের কমারল্যান্ড প্রদেশের, যেটা তোমার বর্তমানে কামবেরিয়া নামে পরিচিত, ঠিক আছে, কমার মাউথে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। তার যদি একটা সৃষ্টির কথা বলি, ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ লেখার কথা বলি, তাহলে সেটা হচ্ছে দ্য প্রেলিউড, ঠিক আছে। এবং তিনি অনেক কিন্তু এরকম বিভিন্ন রকম কবিতা লিখেছেন যেগুলো কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো আজকে যেই কবিতাটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে তোমার কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওকে, এটার যে সনেট যেটা বললাম একটু আগে, যে এটা একটা পেট্রাগন সনেট। এটার যে রাইম স্কিম যেটা রয়েছে সেটা হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি, একটু দেখে নিও তোমরা। হ্যাঁ, এ বি বি এ এ বি বি এ সিডি সিডি সিডি, এটা হচ্ছে তোমার রাইম স্কিম। যে রাইমগুলো আমরা পড়ি পরপর করে, এটা একটা প্যাটার্ন বলতে পারো বা সিম বলতে পারো। এটাকে তোমরা মনে রাখতে পারো এরকম, আব্বা আব্বা সিডি সিডি সিডি, এরকম ভাবে মনে রাখতে পারো। এটা পরীক্ষা আসতে পারে। ওকে, ওর জন্য এটা লিখে দিলাম। এবার চলো আমরা একদম কবিতার মধ্যে চলে আসি। ঠিক আছে, প্রথমে আমি একবার কবিতাটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা অবশ্যই শুনে নাও। ঠিক আছে, কি বলছে? Earth has not anything to show more fair, dull wood heavy of soul who could pass by. A sight so touching in its majesty, the city now doth like a garment wear. The beauty of the morning silent wear. Ships, towers, domes, theatres, and temples lie open unto the field and to the sky. All bright and glittering in the smokeless air, never did sun more beautiful steep in his first splendor, valley, rock, or hill. Never saw I, never felt a calm so deep, the river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. I hope পুরো কবিতাটা তোমরা শুনলে। এবার চলো আমরা পরপর করে লাইন বাই লাইন অ্যানালিসিসে কিন্তু ঢুকে পড়ি। ঠিক আছে, আমরা বাংলা মানে জানবো এবং এর পাশাপাশি যে ইম্পর্টেন্ট যে তার যে অন্তর্নিহিত মানে, সেগুলো কিন্তু আমরা পরপর করে আলোচনা করব। ওকে, তো চলো একদম ক্লাসে আমরা চলে আসি। দেখো প্রথম যে লাইন, ঠিক আছে, দেখে নাও কি বলছে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বলছে পৃথিবীতে আর কিছুই নেই যাকে আরো সুন্দর দেখায়। বলছে আর্থ হ্যাজ নট এনিথিং, এর থেকে আর কিছুই নেই যার থেকে এর থেকেও বেশি সুন্দর দেখায়। ডাল উড হিভি অফ সোল হু কুড পাস বাই। সে কতটা বোকা, তার যে আত্মা, এই যে সল লেখা আছে, এই সল মানে হচ্ছে তোমার আত্মা বা মন। ঠিক আছে, তার আত্মা, ডাল মানে হচ্ছে নির্বোধ বা বোকা। সে কতটা বোকা হতে পারে, হু কুড পাস বাই, যে এই যে দৃশ্যের কথা তিনি বলছেন, এই দৃশ্যটা দেখে মানে পাস কাটিয়ে চলে যায়। এখানে কোন দৃশ্যের কথা বলা হচ্ছে না, এখানে ইংল্যান্ডের টেমস রিভার, ঠিক আছে, টেমস নদীর উপর যে ব্রিজটার কথা বলছে, যেটার নাম আমাদের যে কবিতার নাম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তিনি একদম সকাল সকাল তিনি হয়তো ভ্রমণ করছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে, এবং সেই দৃশ্য দেখে তিনি মনে মনে ভাবনা চিন্তা করছেন যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে আর কিছু নেই যাকে এর থেকেও সুন্দর দেখায়। ঠিক আছে, এরকম তিনি কিন্তু মনে মনে ভাবনা চিন্তা করছেন। মানে তার কাছে সেই যে সৌন্দর্যটা, সেই সকালবেলার যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের যে দৃশ্যটা তার কাছে এতটাই ভালো লেগেছে যেন তার মনে হচ্ছে যে এর থেকে হয়তো সুন্দর দৃশ্য পৃথিবীতে হয়তো কিছু হয় না। ঠিক আছে, এবং তিনি এটা বলছেন যে সেই ব্যক্তির আত্মা কতটা নির্বোধ, যে এই রকম মনোরম যে সুন্দর দৃশ্যটাকে দেখেও সে পাস কাটিয়ে চলে যায়। এই যে পাস, পাস মানে হচ্ছে ওভারলুক, পাস কাটিয়ে চলে যাওয়া বা উপেক্ষা করে চলে যাওয়া। ঠিক আছে, ফেয়ার মানে, এই যে ফেয়ার মানে হচ্ছে বিউটি, ঠিক আছে, সুন্দর। আর্থ মানে তো জানো যে পৃথিবী। ওকে, ডাল মানে বললাম যে তোমার মানে যে বোকা, নির্বোধ। ওকে, সল মানে হচ্ছে মাইন্ড, ওকে, বা আত্মা। বোঝা গেল? এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই যে দৃশ্য,
যে একটা হৃদয় স্পর্শী একটা সুন্দর দৃশ্য, ঠিক আছে। এই দৃশ্যটাকে যে উপেক্ষা করে চলে যায় তার থেকে বোকা হয়তো আর পৃথিবীতে নেই, তিনি কিন্তু বলছেন, ঠিক আছে। নেক্সট লাইনে চলে আসো। নেক্সট লাইনে তিনি বলছেন, দেখো, দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট পেয়ার। বলছে এই যে যে সিটি, এই যে শহরের কথা তিনি বলছেন, লন্ডন শহরের কথা, সেটা যেন একটা পোশাকের মতো পড়ে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট পেয়ার, এই যে সকালবেলা যে দৃশ্যটা সেটা কেমন, সেটা হচ্ছে সাইলেন্ট, ঠিক আছে, একদম নিস্তব্ধ, এবং বেয়ার মানে হচ্ছে উন্মুক্ত, আনকভার্ড। তিনি কেন বলছেন না, এই যে উষাকালের যে সকালবেলার যে সূর্যের যে নির্মল আলো, সেটা যেন কি মনে হচ্ছে, যেন শহরটাকে যেন তোমার পোশাকের মতো জড়িয়ে রয়েছে। যেমন আমরা যদি নতুন নতুন ভালো ভালো পোশাক পরি তো আমাদেরকে দেখতে সুন্দর সুন্দর লাগে, তাই না? ঠিক তেমনই এই যে সকালবেলার যে সূর্যের যে মৃদু মৃদু যে আলো, সেটা যেন সূর্যের যে উজ্জ্বলতা, সেটা যেন এই শহরটাকে পোশাকের মতো আচ্ছাদন করে রয়েছে, পোশাকের মতো ঘিরে রয়েছে, ঠিক আছে। এবং এই যে সকালবেলার দৃশ্যটা কেমন, সাইলেন্ট, একদম নিস্তব্ধ। কারণ কি, সকাল একদম ভোরবেলা, যখন মানুষ কিন্তু এখনো কাজের উদ্দেশ্যে বেরোয়নি, মানুষ ঘুমোচ্ছে, কিছু মানুষ হয়তো বেরিয়েছে, এই হচ্ছে ব্যাপার, যেখানে কোনো কিছু কিন্তু শুরু হয়নি, না কোনো কাজকর্ম, সেহেতু এই সকালবেলাটাকে তিনি বলছেন সাইলেন্ট অ্যান্ড বেয়ার, মানে হচ্ছে উন্মুক্ত। ওকে, নেক্সট লাইনে তিনি দেখো বলছেন, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। শিপস মানে কি, শিপস মানে হচ্ছে জাহাজ, টাওয়ার্স মানে মিনার্স, ডোমস মানে হচ্ছে তোমার গম্বুজ, থিয়েটার্স মানে হচ্ছে নাট্যশালা, অ্যান্ড টেম্পলস মানে মন্দির, লাই। এই যে জাহাজ, মিনার, গম্বুজ, ঠিক আছে, থিয়েটার, মন্দিরগুলো যেন শুয়ে রয়েছে, কোথায় শুয়ে রয়েছে, ওপেন আন টু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই। এই যে খোলা মাঠ, এই যে উন্মুক্ত, ওপেন, ওপেন মানে হচ্ছে খোলা, ঠিক আছে, এই যে মাঠের, খোলা মাঠের কিন্তু, এবং আকাশের নিচে, ঠিক আছে, খোলা মাঠের উপর এবং আকাশের নিচে যেন এগুলো কিন্তু শুয়ে রয়েছে। ওকে, এই যে সাইলেন্ট কেন বলেছেন, এখানে একটু বলে দিই যে সাইলেন্ট বলেছেন তার কারণ তিনি এই যে তিনি বলতে চাইছেন এই যে চারদিক এখনো কিন্তু কোনো মানুষ কিন্তু ব্যস্ততা জীবন কিন্তু শুরু হয়নি, ঠিক আছে। এই যে ধোয়া ব্যস্ত দিনে তিনি কিন্তু কথা বলেছেন, এখন সব কিছু কিন্তু বন্ধ, আস্তে আস্তে কিন্তু নতুনভাবে কিন্তু শুরু হচ্ছে। ওকে, নেক্সট দেখো, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছুই চকচক করছে, সমস্ত কিছুই, তিনি যাই দেখছেন চারিদিকে, সমস্ত কিছু, এই যে তোমার ডোমসের কথা বলেছেন, তিনি গম্বুজের কথা বলেছেন, মিনার কথা বলেছেন, জাহাজগুলোর কথা বলেছেন, বিভিন্ন রকম দৃশ্যের কথা বলছেন, সব কিছুই যেন গ্লিটারিং। গ্লিটারিং মানে কি, গ্লিটারিং মানে হচ্ছে চকচক করা। কি বললাম, গ্লিটারিং মানে হচ্ছে চকচক করা। ওকে, বা স্পষ্ট। ওকে, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস কেন, তার কারণ এখনো কিন্তু তোমার যানবাহন, ঠিক আছে, বা কলকারখানাগুলো কিন্তু শুরু হয়নি, সেহেতু যে বাতাস, সেই ব্রিজের উপর যে বাতাস, ঠিক আছে, সেই বাতাসটা স্মোকলেস মানে ধোঁয়াহীন। ওকে, সমস্ত কিছু জানে, এই যে ধোঁয়াহীন বাতাস, বাতাস যখন স্পষ্ট হবে, ঠিক আছে, পরিষ্কার হবে, তখন আশেপাশের দৃশ্যগুলো তো খুব সুন্দর করে দেখা যাবে, তাই না? এই জন্য কিন্তু তিনি বলছেন অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছু উজ্জ্বল এবং ঝলমল করছে এই যে ধোঁয়াহীন বাতাসে। এই যে পিকচারগুলো তোমাদের দিয়েছি, পিকচারগুলো দেখে তুমি নিজের মাইন্ডে কিন্তু ইমাজিন করতে পারবে, ঠিক আছে, কল্পনা করতে পারবে যে কেমন কেমন দৃশ্যের কথা তিনি কিন্তু বলছেন। এই যে দৃশ্যটা তোমাদেরকে দেখিয়েছি, যেটা কিন্তু অরিজিনাল একদম লন্ডন শহরের ওয়েস্টমিনস্টার ব্রিজের কিন্তু দৃশ্য। এই যে দেখো, এই যে রিভারটা যেটা বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার টেমস রিভার। ওকে, এবং এই টেমস রিভারের কথাটা কিন্তু বলা হয়েছে, ওকে, যেটার উপর কিন্তু এই ব্রিজটা কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট চলো, নেক্সট লাইন। নেক্সট লাইনে দেখো বলছে, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। তিনি কি বলছেন, যে সূর্য কখনো তার যে প্রথম কিরণে এর চেয়ে সুন্দর করে উপত্যকা, পাথর বা পাহাড়কে কখনো রাঙিয়ে দেয়নি, ঠিক আছে। এই যে বিউটিফুলি মানে একদম সুন্দরভাবে, স্টেপ মানে হচ্ছে সিক্ত করা, ঠিক আছে, স্প্লেন্ডার মানে হচ্ছে তোমার উজ্জ্বলতা, ঠিক আছে, ভ্যালি, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, রক মানে হচ্ছে তোমার এখানে পাথর হবে না, এখানে রক মানে বলতে চাইছে হিল, ঠিক আছে, পাহাড়। ওকে, রক অর হিল, পাহাড় এবং পাথর, ঠিক আছে। তিনি বলছেন সূর্য কখনো তার প্রথম কিরণে এরকমভাবে সুন্দর করে কখনো উপত্যকা, পাথর বা পাহাড়কে রঙিয়ে দেয়নি। তিনি বলতে চাইছেন এই যে সূর্যের আলো, প্রথম যে সূর্যের কিরণ, সেটা যেন আশেপাশে সমস্ত যে উপত্যকা, পাহাড়, পাথর সমস্ত কিছু কিন্তু রাঙিয়ে দিয়েছেন, নতুন করে তার একটা রূপ তিনি কিন্তু দেখিয়েছেন। ওকে, বোঝা গেল।
নেক্সট দেখো কি বলছে, নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। আমি কিন্তু কখনোই এরকম অনুভূতি, এত যে শান্তি, একটা গভীর শান্তি অনুভূতি কখনো কিন্তু আই নেভার স, আমি দেখিনি, আই নেভার ফিল্ড, আমি কখনোই কিন্তু অনুভব করিনি। এ কাম সো ডিপ, কাম মানে হচ্ছে শান্ত, ঠিক আছে, ডিপ মানে গভীর, এরকম শান্ত গভীর, ঠিক আছে, আমি কিন্তু কখনোই কিন্তু অনুভব করিনি। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট ওয়েল। বলছে এই যে নদী, যে টেমস রিভারের কথা যেটা বলা হয়েছে, ঠিক আছে, এই রিভারটা আপন বেগে যেন বয়ে চলেছে। কেন আপন বেগে বয়ে চলেছে? তার কারণ একদম ভোরবেলা, তাই না? ভোরবেলায় তো কেউ বোট নিয়ে যায় না, শিপসগুলো তো এখন বন্ধ, মানে এখন তো মানুষ আসেনি, তাই না? তাহলে রিভারকে বাধা দেওয়ার মতো তো কেউ নেই, তাই না? আমরাই কি করি, নৌকা চালাই, নদীতে জাহাজ চালাই, বিভিন্ন রকম স্টিমার চালায়। সেহেতু বলা হচ্ছে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট ওয়েল, নদী যেন নিজের স্বাধীনতায় যেন বয়ে চলেছে, ঠিক আছে। এবং এই যে তিনি এখানে বলেছেন এ কাম সো ডিপ, এই যে এই কাম সো ডিপ বলার মধ্যে তিনি একটা গভীর প্রশান্তি, একটা শান্তির কথা তিনি কিন্তু তুলে ধরেছেন, ঠিক আছে। একটা প্রকৃতিতে যে চরম নীরবতা, এই যে নীরবতার মধ্যে যে শান্তি, এই শান্তির কথাই কিন্তু তিনি এই কবিতার মাধ্যমে, কবিতার লাইনের মাধ্যমে তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন। তার কারণ কি বলতে চেয়েছেন, যে কারণ শহরের ব্যস্ততার যে হইচই জীবন, সেটা এখনো শুরু হয়নি। এই যে শহরের যে হইচই জীবনের থেকেও এই যে শান্তিময় যে পরিবেশটা, যেটা তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজে যে সকালবেলার দৃশ্যটা তিনি অনুভব করছেন, উপভোগ করছেন, এনজয় করছেন, সেটা যেন এই যে হইচইপূর্ণ জীবনের থেকে অনেক অনেক গুণ ভালো, ঠিক আছে। ওর জন্য কিন্তু হয়তো তিনি প্রথম লাইনে বলেছেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীতে হয়তো এমন কোনো দৃশ্য নেই যা এর থেকে সুন্দর হতে পারে, ঠিক আছে। এবার তুমি হয়তো ভাবতে পারো যে কি এমন জিনিস তিনি দেখে নিলেন, মানে কবি এখানে কি দেখলেন। তুমি যদি যাও সেখানে, তুমি জাস্ট দেখলে, তুমিও তো অনেক তোমার ব্রিজে গিয়েছো, অনেক জিনিস দেখেছো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অনেক সময় আমাদেরও মনে হয় কোন একটা জায়গায় বেড়াতে গেলাম, সেখানে যে দৃশ্যটা দেখলাম মনে হচ্ছে এই দৃশ্য মানে এখান থেকে যেতে মানে বাড়ি আসতে ইচ্ছা করে না সেই জায়গা থেকে, ঠিক আছে। অনেক সময় কিন্তু এটা আমাদের সাথে কিন্তু হয়, কিন্তু এখানে কবিরও কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট লাইনে, এবং এটা হচ্ছে লাস্ট লাইন আমাদের, বলছে ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, হে ঈশ্বর ওই বাড়িগুলো মনে হয় ঘুমিয়ে রয়েছে। এবার দেখো দ্য ভেরি হাউসেস, এখানে হাউসেস কেন বলা হলো? তাহলে বাড়ি কি ঘুমোয় বলো তো? বাড়ি কি কখনো ঘুমোয় না? বাড়ি কিন্তু ঘুমোয় না। এখানে কিন্তু পার্সনিফিকেশন, বা এই যে হাউসকে কিন্তু পার্সনিফাইড করা হয়েছে, মানে বস্তুকে, ঠিক আছে, প্রাণহীন কোনো বস্তুকে তাকে প্রাণের রূপ সঞ্চার করা, তাকে প্রাণের রূপ দেওয়া, ঠিক আছে। এখানে কিন্তু হাউস বলতে হাউসের যে পিপলস, বাড়ির যে লোকজনের কথা কিন্তু বলা হয়েছে। তিনি বলছেন দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বাড়িগুলো মনে হয় ঘুমিয়ে রয়েছে, অ্যাসলিপ মানে ঘুমিয়ে থাকা, ঠিক আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং এই যে সমস্ত যে তোমার যে মহৎ হৃদয়, মাইটি মানে হচ্ছে মহৎ, গ্রেট, হার্ট মানে হচ্ছে হৃদয়, ঠিক আছে। মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এখনো যেন নিদ্রামগ্ন। এই যে মাইটি হার্ট বলতে তিনি কিন্তু এই যে লন্ডনকেই কিন্তু তিনি বুঝিয়েছেন। এই যে মাইটি হার্ট বলতে তিনি লন্ডন যে শহর, এটাকে তিনি বলেছেন যে লন্ডন শহরটা যেন এখনো কিন্তু ঘুমিয়ে রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু এই কারণে কিন্তু তিনি হার্ট শব্দটা কিন্তু ব্যবহার করেছেন, ঠিক আছে। তিনি তার যে শহরটাকে মাইটি হার্ট, মহৎ হৃদয়ের সাথে কিন্তু তুলনা করছে। তারপর সকলের কিন্তু শহর, সকলের দেশ সবার কাছে প্রিয়। এখানে কিন্তু তার যে দেশের প্রতি বা শহরের প্রতি যে প্রেম ভালোবাসা, সেটা কিন্তু এই ওয়ার্ডটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, আই হোপ বুঝতে পারলে কি আমি বলতে চাইলাম, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, প্রত্যেকটা শব্দার্থ, প্রত্যেকটা শব্দের মানে আমি চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়া, যেগুলো যেগুলো কঠিন, ঠিক আছে। তো খুব সহজ একটা কবিতা, আই হোপ পুরো কবিতাটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে, ক্লাসটা যদি পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। কমেন্টে জানিও কেমন লাগলো, আর যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।